স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। মৃদু শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরো 2-1 দিন থাকতে পারে। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রাজশাহীতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে আজ থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর থেকে বৃষ্টির মতো পড়ছে শিশির। গত 3 দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। রংপুর মেডিকেল কর্তৃপক্ষ জানায়, রোটা ভাইরাস ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডে গত 3 দিনে ভর্তি হয়েছে 55 শিশু। পঞ্চগড়ে শুরু হয়েছে 2 দফায় শৈত্যপ্রবাহ। দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ। দিনভর হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন দুস্থ ও খেটে খাওয়া মানুষ। জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার সঠিক পরিমাপ জানা যায়নি। তবে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য মতে জেলাটিতে রাতে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। এ বিষয়ে কথা বলতে রাজশাহী থেকে সহকর্মী হাসান হাবিব অপু এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন হাসিবুর রহমান বিলু। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন হাসান হাবিব অপু। অপু, সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রাজশাহীর জনজীবনে কি প্রভাব ফেলেছে? গত কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে মূলত রাজশাহীতে নতুন করে শীত বলা যায়, কারণ তার আগে কয়েকদিন বেশ তাপমাত্রা ছিল, কিন্তু তারপরে এই যে 3-4 দিন ধরে যে তাপমাত্রা যেভাবে নামছে, আসলে মানুষের কাহিল অবস্থা। তো আজকের আবহাওয়া অফিসে কথা বলে যেটি জানতে পেরেছি যে শুধু মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা না, আজকে গত 2 বছরের মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এটি। কারণ গত বছর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 7 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজকে 6.7 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের যেটি একটু ভালো কথা ছিল যে রাজশাহীর জন্য যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্য দেখা গেছিল এবং সূর্যের প্রখর তাপও আমরা দেখেছি, যে কারণে সকালবেলায় একেবারে 6.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো। বেলা বাড়ার সময় 2টা থেকে 3টার মধ্যে সময় কিন্তু রাজশাহীতে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছিল, কিন্তু এরপর থেকে আবারও কিন্তু তাপমাত্রা নামতে শুরু করেছে। একেবারে কিছুক্ষণ আগের তথ্য যেটি, এখন যেটি রাজশাহীতে তাপমাত্রা, সেটি কিন্তু 18.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরও নামতে থাকবে এবং আজকে রাতে তাপমাত্রা হয়তো 10-এর নিচে আবারও নেমে যাবে। তবে তাদের যেটি বক্তব্য যে এই যে তাপমাত্রা যে নেমে যাওয়া বা শীতের যে প্রকট অবস্থা, সেটি কিন্তু আরো 2-3 দিনের মধ্যে হয়তো স্বাভাবিক হয়ে আসবে এবং এটি চলতি মৌসুমের হয়তো সর্বনিম্ন পর্যায়ে নামার যে অবস্থা, এটি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে। এবং আপনি আমাদের সাথে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। এখন যেতে চাই একটু বগুড়াতে। একদিকে প্রকৃতিতে শৈত্যপ্রবাহ, অন্যদিকে রাজনীতিতে উত্তাপ। হাসিবুর রহমান বিলু, বগুড়ার আজকের তাপমাত্রা কি রকম? অনিমেষদা, প্রথমে একটু জানিয়ে রাখি যে গতকালের তুলনায় কিন্তু আজকে বগুড়ায় তাপমাত্রা 1.3 ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল সকাল 9টায় যেটা বগুড়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর বেলা 3টায় সাধারণত আমাদের এই বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড নেওয়া হয়, সেটা গতকাল ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু কমেছে আজকে 13.5 ডিগ্রি সেলসিয়াসে এসেছে। আর একটা বিষয় যেটা বলা হয় যে কুয়াশার ঘনত্ব, সেটা কিন্তু আজকে গতকালের তুলনায় কম। আর যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টির ভাবের মতো ছিল, সেটা গতকাল বগুড়ায় আমরা অনুভব করেছি এবং উপলব্ধি করেছি। আজ কিন্তু সে অবস্থায় নেই। দুপুরের পরে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রাও আমরা অনুভব করেছি, কিন্তু তারপরেও শীতের তীব্রতার কিন্তু অনেক বেশি, যে কারণে সবাইকেই মোটামুটি মোটা কাপড় জামা এসব পরতে হচ্ছে। আর এদিকে সরকার কিন্তু এই বিষয়ে পদক্ষেপও নিয়েছে। একটু আগে আমি কথা বলেছিলাম যে জেলা প্রশাসনের একজন কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর দপ্তর এবং ত্রাণ অধিদপ্তর থেকে ইতিমধ্যে বেশ কিছু পরিমাণ কম্বল এবং সোয়েটার দেওয়া হয়েছে। তার পরিমাণ সব মিলিয়ে প্রায় 23,000-এর মতো। এর মধ্যে কিছু কিন্তু বেসরকারি পর্যায়েও দেওয়া হয়েছে, আর 2,000-এরও বেশি সোয়েটারও রয়েছে। আর সব মিলিয়ে কিন্তু আর একটা যে সমস্যা হয়েছে, অবরোধের কারণে কিন্তু সরকারি যে উদ্যোগ বা বেসরকারি পর্যায়ে যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না। অনিমেষদা, বিলু ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আবার একটু ফিরতে চাই রাজশাহীতে, সেখানে আছেন হাসান হাবিব অপু। সবচেয়ে বেশি শীতে আক্রান্ত রাজশাহীর মানুষ। চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ এই অঞ্চলে প্রশাসনের বাড়তি কোনো উদ্যোগ আছে কি? রাজশাহী অঞ্চলে আসলে শীত তো বরাবরই উত্তরাঞ্চলের শীতের প্রকোপটা বেশি থাকে এবং সেই কথাটি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকেও আমরা যেটি দেখি যে এই বছরে কিন্তু শীত বিদায় নেওয়ার পথে ছিল।
অর্থাৎ মনে করা হচ্ছিল যে এত প্রকট শীত হয়তো নাও আসতে পারে। তো এরই আগে চলতি শীত মৌসুমে কিন্তু রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে 18,000 কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মেজবাউদ্দিন চৌধুরী আমার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে শীতার্ত মানুষের যাতে দুর্ভোগের মধ্যে না পড়ে সেজন্য তারা আগে থেকে এই কাজটি করেছে এবং এরই মধ্যে সেই বিতরণ কার্যক্রমও শেষ হয়েছে। শুধু জেলা প্রশাসন নয়, বিভিন্ন বিত্তশালী এবং যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকেও সহযোগিতা নেওয়া হয়েছিল এবং জেলা প্রশাসন সেই কাজটি করেছে। তবে এই যে নতুন করে যে আবার নতুন যে শীত শুরু হয়েছে, এতে কিন্তু নতুনভাবে দুর্ভোগে পড়েছে মানুষ, নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ, এবং এই কারণে আমরা যেটি দেখছি কিন্তু ফুটপাতের যেসব দোকান শীতবস্ত্র সেই সব দোকানগুলোতে কিন্তু নতুন করে ভিড়ও জমেছে। তবে এর সাথে যেটি যোগ হয়েছে যে এই যে নতুন করে শীত আসার কারণে দু একটি ছোট ছোট প্রতিষ্ঠান, খুব বড় প্রতিষ্ঠান নয়, ছোটখাটো প্রতিষ্ঠান কিন্তু তারা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করছে, যদিও এটি প্রয়োজনের তুলনায় অবশ্যই পর্যাপ্ত নয়। অনিমেষ, আবার যাব হাসিবুর রহমান বিলুর কাছে। হাসিবুর রহমান বিলু, শীতজনিত রোগের প্রকোপ কেমন বগুড়াতে এবং এই রোগ মোকাবেলায় সাধারণ মানুষ কিরকম চিকিৎসা সেবা পাচ্ছে? অনিয়মিত চিকিৎসা সেবার বিষয়টা দিয়ে যদি শুরু করি তাহলে বলা যাবে যে গতকাল কিন্তু আমি বগুড়ার সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এখন প্রত্যেকটি ইউনিয়নে একটি করে রয়েছে, চিকিৎসা সেবার জন্য একটা কমিটি করা রয়েছে। তারপরেও কমিটির পাশাপাশি কিন্তু যে সরকারি স্থাপনাগুলো, বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্স বা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেখানে কিন্তু শীতজনিত রোগের চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে চিকিৎসক রাখার কথা উনি আমাকে জানিয়েছেন। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে রোগীর সংখ্যা কেমন, আমরা গতকাল বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের একটা পরিসংখ্যানে দেখেছি একদিনে প্রায় 123 জনের মতো চিকিৎসা নিয়েছে। এর মধ্যে কিন্তু একটা বড় অংশই বৃদ্ধ এবং শিশু রয়েছে। তবে যেসব এলাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে মানুষ, বিশেষ করে বগুড়ার চরাঞ্চল, যেগুলো যমুনা নদীর চরাঞ্চল, সারিয়াকান্দি, ধুনট এবং সোনাতলায়, সেসব এলাকার কিন্তু দুর্ভোগটা শহর এলাকার তুলনায় অনেক বেশি। অনিমেষদা, আর একটা বিষয় বলে রাখি যে যদিও প্রশাসন কিন্তু বেশ কিছু কম্বল বা শীতবস্ত্র দিয়েছে, সেটা কিন্তু চরাঞ্চলের চাহিদার তুলনায় খুবই কম এবং এখনো বিপুল সংখ্যক শীতবস্ত্রের প্রয়োজন রয়েছে চর অঞ্চলে, বিশেষ করে সারিয়াকান্দি এবং সোনাতলার পাশাপাশি ধুনটের চর অঞ্চলগুলো। এটা যমুনা নদীর প্রত্যন্ত চরে কিন্তু এখনো বিপুল সংখ্যক চাহিদা রয়েছে, বিশেষ করে শীতবস্ত্রের। অনিমেষ দা, হাসিবুর রহমান বিলু এবং হাসান হাবিব বপু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিনের দাবি থাকলেও হিন্দু বিবাহ আইনে যুক্ত হচ্ছে না বিচ্ছেদ রীতি। হিন্দু সমাজের বড় একটি অংশই এর বিরোধিতা করে আসছে। কারণ হিসেবে দেখাচ্ছেন পারিবারিক বন্ধন, নিরাপত্তা ও অস্তিত্ব সংকটকে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন পারিবারিক ও সামাজিক বৈষম্য থেকে মুক্ত হতে হলে এই আইন প্রয়োজন। সনাতন ধর্মে বিবাহ বন্ধন জন্ম জন্মান্তরে আত্মার সম্পর্ক। মূলত সে কারণে হিন্দু বিবাহ আইনে বিচ্ছেদের কোনো সুযোগ নেই। তবে আইনে না থাকলেও থেমে নেই বিচ্ছেদ। বিয়ে কিংবা আলাদা হবার সময় কাগজে কলমে কিছু চুক্তিপত্র করে আলাদা হচ্ছে দম্পতিরা। ছায়ারানীও তাদের একজন। বিচ্ছেদের বিধান নেই বলে দায় নেই ভরণ পোষণের। বিচ্ছেদের পর নারীর নেই কোনো অর্থনৈতিক নিরাপত্তা। পরিস্থিতি যদি অত্যাচার নির্যাতনের হয়, সহ্য করে যাওয়া ছাড়া উপায়ও নেই। 2-4-5 লক্ষ টাকা খরচ করে মেয়ে বিয়ে দেয়। এই মেয়েদেরও কিন্তু এইভাবেই তাদের স্বামীর ঘর থেকে ওই সব কিছু ফেলাইতে চলে আসে। হিন্দু অধ্যুষিত সবচেয়ে বড় রাষ্ট্র ভারত এবং নেপালে হিন্দুদের বিয়ে বিচ্ছেদের আইন আছে। এদেশে এই আইন করার দাবি হিন্দু নারীদের পক্ষ থেকে উঠছে বারবার। কিন্তু হিন্দু সমাজের বড় একটি অংশ মনে করে বর্তমান বাস্তবতায় এই আইন হলে পারিবারিক বন্ধন শিথিল হবে। তার নারীদের মান সম্ভ্রম, ইজ্জত, তার ভূমির অধিকার নিশ্চিত হয়নি। সেখানে যে এমন কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়াটা এই মুহূর্তে ওয়াইজ হবে না, যেখানে আমাদের মেয়েদের নিরাপত্তাটা আরো বেশি অনিশ্চিত হয়ে পড়ে। সংখ্যাগরিষ্ঠরা যদি আসলে তাদের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলি যদি না শ্রদ্ধার চোখে দেখে, তখন মেয়েদের উপরে অত্যাচারটা বেড়ে যায়। সেখানে রাষ্ট্রের একটা পরিষ্কার ভূমিকা নেওয়ার বিষয় আছে। হিন্দু আইনে বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের বিষয়টিও যুক্ত হয়েছে খুব বেশি দিন হয়নি। আছে পুরুষদের বিবাহ সহ আরও বৈষম্যমূলক আইন। ব্যক্তি ও সামাজিক মর্যাদার প্রশ্নে এখন এসব আইন পরিবর্তন ও সময় উপযোগী করা উচিত বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। হিন্দু সম্প্রদায়ের অনেকে ব্যক্তিগতভাবে এ বিধানের পক্ষে থাকলেও তারা মনে করেন এটি প্রবর্তন হলে সম্প্রদায়গতভাবে নিরাপত্তার ঝুঁকি বাড়বে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এলিনা খান। বিস্তারিত জানবো তার কাছে। এলিনা খান,
হিন্দু বিবাহ আইনে বিচ্ছেদ যোগ করতে মানবাধিকার কর্মীরা, অনেকগুলি মানবাধিকার সংগঠন দাবি জানাচ্ছে, আবার হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের বিরোধিতা করছে। হিন্দু সম্প্রদায়ের কোনো অংশ কি বিচ্ছেদ রীতি প্রণয়নের দাবিতে আপনাদের সাথে আছেন? ধন্যবাদ। আমি যে বিষয়টা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি, সেটা হচ্ছে যে পুরুষ আর নারীর মধ্যে শুধু বৈষম্য না, নারীর মধ্যে বৈষম্য হচ্ছে। কারণ একটা মুসলিম নারী, একটা খ্রিস্টান নারী যে সুবিধা ভোগ করছে, একটা হিন্দু নারী তার থেকে বঞ্চিত, যেটা আমাদের সংবিধানের সাথে সম্পূর্ণভাবে একটা বিরোধ দেখা যাচ্ছে। কারণ আমাদের সংবিধান হচ্ছে আমাদের রাইট টু লাইফ এবং আমাদের যে সমান আইনের আশ্রয়ের অধিকারী, যেগুলো কথাগুলো বলা আছে একটা মানুষের জীবন জীবিকা মৌলিক অধিকার, হিউম্যান রাইটস আফোল্ড করার কথা, সেখানে কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে হিন্দু মেয়েদের ক্ষেত্রে। আর আপনি যেটা এখানে বললেন সে কথাটা হচ্ছে যে শুধু আমাদের হিউম্যান রাইটস বা উমেন রাইটসের অর্গানাইজেশনের দাবি না, অনেক মেয়ে আছে যারা আমাদের কাছে আসে, আমাদের অর্গানাইজেশন বা বিভিন্ন অর্গানাইজেশন যায়, তারা তাদের বিচ্ছেদ চায়। এমনকি পুরুষও আছে, তারাও বিচ্ছেদ চায়, কিন্তু তারা সমাজের কত সমাজপতি বা কিছু ব্যক্তির জন্য এই কাজগুলোতে থেকে তারা সবসময় বিরত থাকে, তারা ভয় পায়, সেজন্য তারা সামনে আসে না। আমি আজকে যে মামলাটা এখানে রিড করেছি সেটার একটাই কারণ ছিল যে মেয়েরা কি শুধু নির্যাতিত হয়ে শুধু সেপারেশনে একটা স্বামীর বাড়িতে বসবাস করবে, অথবা যে মেয়েটির বয়স কেবল 26 বছর, তার জীবনে অনেক বড় সময় পড়ে আছে, সে আর বিবাহ করতে পারবে না, ডিভোর্স দিতে পারবে না, তার সন্তান হওয়ার যে সম্ভাবনা ছিল, তার জীবনে যে আরো সুন্দর একটা স্বর্ণালিমা জীবন ছিল, শুধু খাওয়া পড়াটাই জীবন না, তার জীবনের অনেকগুলো পার্ট আছে জীবনে চলার ক্ষেত্রে, সব কিছু থেকে সে বঞ্চিত হবে। সেই জন্য আমি এখানে বলতে চাই, যারা বলে যে এখনই সময় না, তাহলে আমারও প্রশ্ন হচ্ছে যে ঘরে ঘরে যে তাদেরকে দেখা উচিত না যে এই নির্যাতন এখনই করা উচিত না, তাহলে ঘরে ঘরে কেন হিন্দু মেয়েদের ভিতরে এত নির্যাতন হচ্ছে, তার আগুনে পড়ে যাচ্ছে, তাদেরকে আত্মহত্যা বলে তাদেরকে চালানো হচ্ছে, অথবা কখনো পড়ে যাওয়ার পরে কম্প্রোমাইজ করে নেওয়া হচ্ছে, এগুলো মানে প্রতিনিয়ত ঘটছে। যারা আমরা কাজ করি হিউম্যান রাইটস নিয়ে, তারা কিন্তু প্রতিনিয়ত আমরা এগুলো ফেস করছি। তো যৌতুকের জন্য আমরা প্রচুর দেখেন যৌতুকের মামলা হচ্ছে না, হিন্দু মেয়েরা করছে, এবং সেপারেশনের জন্য হিন্দু আইনে সেপারেশন আছে, শুধু সেপারেশন আছে, কিন্তু বিচ্ছেদ করতে পারবে না, সেখানে আপনার সম্পূর্ণভাবে সে আলাদা। এলিনা খান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে অর্থনৈতিক বিষয়টি জড়িত এবং অর্থনৈতিক নিরাপত্তাও জড়িত একজন বিবাহ বিচ্ছেদ হবার পরে সেই মেয়েটির ক্ষেত্রে, এবং হিন্দু মেয়েরা তার বাবার সম্পত্তিতে কিন্তু এখনো পর্যন্ত হিন্দু পারিবারিক আইন অনুযায়ী কোনো ধরনের সম্পত্তির অধিকার তার নেই। সেই ক্ষেত্রে এই জটিলতা তো আরো বাড়বে, সেই ক্ষেত্রে আইনি পদক্ষেপগুলি কি হতে পারে? আমি আপনার সাথে একমত যে শুধু বাবার সম্পত্তি না, একটা হিন্দু মেয়ের সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের দেশে স্বামীর থেকেও পাচ্ছে না, তার ভাইয়ের থেকেও সম্পত্তি পাবে না, বাবার থেকে সম্পত্তি পাবে না, শুধু জীবিকা নির্বাহের জন্য কোনো যদি অবিবাহিত মেয়ে থাকে তাহলে সে বাবার সম্পত্তি থেকে সে ভোগ করবে, যদি বিধবা থাকে তাহলে শুধু জীবিত দশা সে স্বামীর ভোগটা করতে পারবে, কিন্তু বেচাকেনা করতে হলেও তাকে সে কোর্টের পারমিশন নিয়ে তাকে বেচাকেনা করতে হবে। আমি আপনাকে যেটা বলতে চাই যে আমার জীবনের যেখানে আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুটাকে প্রতিরোধ করা হবে, নাকি আমি নির্যাতনের শিকার হয়ে আমি একদম জীবনে জ্বলে পড়ে যাচ্ছে সেটা প্রতিরোধ করতে হবে, নাকি আমার নিরাপত্তার বিধান যেটা আছে যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিনা। আমাদের বাংলাদেশের যে সমস্ত মুসলমান মেয়েরা আছে তারা সবাই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, কিন্তু যখন নির্যাতনের শিকার হয়, জীবন জীবিকার কষ্টের মধ্যে পড়ে, তখন সে বাধ্য হয়ে চলে আসে, সেখানে কিন্তু অর্থনীতি। আমি একমত এই কারণে যে এখনো হিন্দু আইনে যে সম্পত্তি পাচ্ছে না, কিন্তু যারা শিক্ষিত মেয়ে, যারা নিজেরা কর্মক্ষম বা যাদের দুটো মেয়ে আছে, বা যারা বাবার সম্পত্তি হয়তো উইল করে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু মেয়েরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডিপ্রাইভ হচ্ছে, এবং তারা এই ডিভোর্সের ক্ষেত্রে তারা মানে কোনো সুবিধা পাচ্ছে না বলেই তারা নির্যাতন স্বীকার করে হয় স্বামীর বাড়ি থাকতে হবে, অথবা তারা বাবার বাড়ি আসে আজীবন তারা বিধবা না হয়ে বিধবার মতো করে জীবন যাপন করতে হবে। এটা কোনো মৌলিক অধিকার হতে পারে না, এটা কোনো জীবন ধারণ হতে পারে না। সংবিধানে কোনো একটা যে আমাদের যে রাইটস দিচ্ছে সবার ক্ষেত্রে যে আমরা সমান আশ্রয় লাভের অধিকারী, সেখানে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে, শুধু পুরুষ আর নারী না, নারী টু নারী। এই জায়গাগুলো থেকে আপনি যদি ব্যাখ্যা করেন, তাহলে অর্থনীতির চেয়ে বড় কথা হচ্ছে আমার জীবন ধারণটা, হচ্ছে আমার স্বাধীনতা। এই দুইটা জিনিসকে আগে আপহোল্ড করতে হবে, তারপরে আমার বিষয় হচ্ছে যে অবশ্যই এর সাথে অর্থনীতি সম্পৃক্ত। সেই জায়গাটাও আমরা পরবর্তীতে হিন্দু যারা আমাদের সমাজপতিরা আছেন, যারা হিন্দু যারা আইন অজ্ঞ আছেন, তারাও এই জিনিসটা বিবেচনা করবেন যে এটা কিভাবে কি করতে হয়। আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি, এখানে আগে একটা ভয় ছিল যে হিন্দু মেয়েরা যদি আরেক জায়গায় কোনো মুসলমান বা অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করে তাহলে সম্পত্তি হয়তো নিয়ে চলে যাবে। আপনাদেরকে জানাচ্ছি এই এর থেকে যে এই আইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে কোনো হিন্দু মেয়ে যদি ধর্মান্তরিত হয় বা অন্য কোথাও যায় সেই সম্পত্তি কিন্তু সে পাবে না।
তাহলে এই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ কিন্তু কোনো অন্তরায় হয় না যে সে সম্পত্তি নিয়ে চলে যাবে। যিনি বলেছেন যে এখনই সময় না, আমি তার সাথে একমত না। এলিনা খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে কথা বলবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এলিনা খানের সঙ্গে। এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।